প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়নের আমরা দুটো ক্লাস তোমাদের হয়েছে, আজকে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসের আজকের যে আমাদের যে টপিক সেটা হলো জৈব যৌগের নামকরণ। আমরা বোর্ডে দেখতে পাচ্ছ নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগের নামকরণ। তো জৈব যৌগের নামকরণের আগে আমরা যে হোমোলোগাস সিরিজ এবং ফাংশনাল গ্রুপ অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক সম্বন্ধে আমরা জেনেছি। তবু আজকে নিশ্চয় স্লাইডটা তোমরা একটু লক্ষ্য করো যে নেম অফ হোমোলোগাস সিরিজ অ্যালকেনসের ফাংশনাল গ্রুপ কার্বন কার্বন, যেটা বললাম যে সিঙ্গেল বন্ড, যখন এটা প্রিফিক্স হিসাবে থাকবে, প্রিফিক্স মানে পূর্বপদ, নামের আগে যে শব্দটা আমরা ব্যবহার করব তখন অ্যালকাইল, আর নামের পরে যে শব্দটা আমরা ব্যবহার করব, যে অংশটুকু ব্যবহার করব সেটাকে বলা হয় সাফিক্স। তাহলে তিনটি বিষয়, একটা প্রিফিক্স মানে নামের মূল নামের আগে ওয়ার্ড যে রুট, আমরা একটু পরে দেখব, ওয়ার্ড রুটের আগে যেটি আমরা ব্যবহার করব সেটাকে বলবো আমরা পূর্বপদ প্রিফিক্স, আর সাফিক্সটা হবে মূল নামের সাথে আমরা এটা জুড়ে দেব। তো অ্যালকেনসের বেলায় আমরা সাফিক্সটা হবে এন। আমরা অ্যালকিনের আমরা কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি কোনো জৈব যৌগে থাকে তাকে বলবো আমরা অ্যালকিনস শ্রেণীর, সেটা ইন। এভাবে আমরা আইন হ্যালো অ্যালকেন এগুলো আমরা দেখেছি। কিটোন আমরা যদি দেখো, কিটোন ডবল বন্ড সিও, এটা যদি প্রিফিক্স হিসাবে থাকে, অর্থাৎ প্রিফিক্স কারা হবে কোনো সাবস্টিটুয়েন্ট অর্থাৎ প্রতিস্থাপক, অথবা প্রতিস্থাপকটা যদি কার্যকরী মূলক যদি প্রতিস্থাপক হিসাবে থাকে তখন সেটা প্রিফিক্স হিসাবে ব্যবহার করব। যেমন কিটোন যদি যৌগ হিসাবে থাকে তখন তার সাফিক্সটা হবে ওন, আর যখন সাবস্টিটুয়েন্ট অর্থাৎ প্রতিস্থাপক হিসাবে থাকবে তখন তার নাম পূর্বপদ হবে, নামের আগের হবে অক্ষ। তাহলে আমরা দুটো জিনিস আমরা আবার বলি, একটা ওয়ার্ড রুট থাকবে অর্থাৎ মূল নাম থাকবে, মূল পদ আমরা একটু পরে দেখছি। মূল পদের আগে যেটা থাকবে সেটা হলো সাবস্টিটুয়েন্ট অর্থাৎ যেটাকে বলছি প্রিফিক্স, আর সাফিক্সটা থাকবে মূল পদের সাথে যুক্ত অর্থাৎ শেষে। এগুলো আমরা দেখেছি, তোমরা এই পর্যন্ত আমরা সালফোনিক অ্যাসিড পর্যন্ত আমরা দেখেছি। আমরা এও জানি যে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত আছে। আমরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে পরপর দুটি যৌগের মধ্যে পার্থক্য থাকবে, ডবল বন্ড CH2 মূলকের অর্থাৎ মিথিন মূলকের পার্থক্য থাকবে, এবং একটি সাধারণ সংকেত দ্বারা ওই সমগোত্রীয় শ্রেণীর যে সমস্ত যৌগ থাকবে তাদেরকে প্রকাশ করা যাবে একটি সাধারণ সংকেত দ্বারা। তারপরে বলেছিলাম যে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীকে চেনার উপায় হলো কেমন করে বুঝবো যে এই যৌগটা ওই সমগোত্রীয় শ্রেণীর। এই জন্য প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নিজস্ব একটি চারিত্রিক একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হলো কার্যকরী মূলক থাকবে। আর ওই কার্যকরী মূলকটাই ওই শ্রেণীর সমস্ত যৌগের বৈশিষ্ট্য বা ধর্ম বা বিক্রিয়া ধর্ম এগুলো নির্ধারণ করবে। আমরা আমরা দেখেছি জেনারেল ফর্মুলা অ্যালকেন, আমরা দেখেছি যে কার্বন যতটি থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চাইতে দুটো বেশি থাকবে। অ্যালকিনে আমরা জানি কার্বন যতটি থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। আমরা এই সমস্ত সমগোত্রীয় শ্রেণী যখন আমরা আলোচনা করব তখন একে একে এগুলো আমরা আসব। আমরা এখন আজকের যে আমাদের বিষয় সেটা হলো সিস্টেমস অফ নমেনক্লেচার অর্থাৎ নামকরণের জৈব যৌগের নামকরণের পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমাদের অত্যন্ত গুরুত্ব। জৈব যৌগের যদি আমরা নাম না জানি অর্থাৎ তার সংকেত না জানি, সংকেতের সাথে নাম না জানি, তাহলে আমরা কিন্তু এই জৈব যৌগের যে বিশালতা, জৈব যৌগে যে অনেক যে বললাম যে 1.5 কোটি জৈব যৌগ, এই জৈব যৌগের প্রত্যেকটার নাম আলাদা আলাদা করে তুমি মুখস্থ রাখতে পারবা না বা তাদের সংকেত মুখস্থ রাখা সম্ভব না। এজন্য আমরা কিছু সিস্টেম
আমরা দেখি আজকে। প্রথম সিস্টেমটা দেখো, কমন অর ট্রিভিয়াল সিস্টেম। এটি একটা ট্র্যাডিশনাল একটা মেথড, যে মেথডে জৈব যৌগগুলোকে নামকরণ করা হয় তাদের মানে কি, কোন সোর্স থেকে পেয়েছে, মানে কোন উৎস থেকে সেটা উৎপন্ন হয়েছে, তার ধর্ম, প্রকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে যে বিজ্ঞানী আবিষ্কার করেছে ওই বিজ্ঞানীকে নাম, অথবা মানে যে যে ডিসকভার করেছে সে বিজ্ঞানীদের নাম, মানে আলকেমিদের নাম, এই বিভিন্ন। এটা একটি, আমি বলবো যে নন সায়েন্টিফিক একটি পদ্ধতি। নন সায়েন্টিফিক পদ্ধতি হলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো এই রসায়নবিদদের মাঝে কিছু কিছু নাম এখনো কিন্তু সমাদৃত, এবং নন সায়েন্টিফিক হওয়া সত্ত্বেও এটি এখন অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো আমরা আগে দেখি আজকে। তারপর আছে ডিরাইভড সিস্টেম, অর্থাৎ এটাকে বলা হয় জাত পদ্ধতি, মানে কোন যৌগ থেকে কোন যৌগের উৎপত্তি হচ্ছে, এটাকে বলা হয় উদ্ভূত প্রণালী অথবা জাত প্রণালী। আর কমন তো আমরা জানো, সাধারণ, বা এটিকে বলবো আমরা যে ট্র্যাডিশনাল একটি সিস্টেম। আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিস্টেম, সেটি আমরা কয়েকদিন পরে আসবো, ইউপ্যাক সিস্টেম, অর্থাৎ আন্তর্জাতিক একটি পদ্ধতি। এই পদ্ধতি সম্বন্ধে আমরা পরে আসবো। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের সীমাবদ্ধ রাখবো যে কমন অর ট্রিভিয়াল সিস্টেম। আমরা নেক্সট এতে যাই। এই ট্রিভিয়াল সিস্টেমে যাওয়ার আগে আমি সময় দিচ্ছি তোমাদেরকে এই আমাদের স্লাইডটা দেখানোর জন্য, যে ওয়ার্ড রুট মানে মূল শব্দ, মূল কার্বন চেন, এই যে আমাদের যে এটাকে বলা হয় কার্বন শিকল। এই কার্বন শিকলের যে কয়টা কার্বন থাকলে কি উচ্চারণ হবে সেগুলো আমরা দেখি। দেখো, চেইন লেন্থ, অর্থাৎ কার্বন একটা। ওয়ার্ড রুট হবে মিথ, অর্থাৎ এগুলো একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এই মিথ, ইথ, অর্থাৎ, এবং কার্বন 3 এটা হলো প্রোপ, কার্বন 4 এটাকে বলা হয় বিউট। এই চারটা বাদে বাদ বাকিগুলোকে কিন্তু এই গ্রিক শব্দ থেকে এটা নেওয়া হয়েছে। আর এই চারটা কিন্তু গ্রিক শব্দ থেকে না, এটা কার্বন সংখ্যার অনুযায়ী মিথ, ইথ, প্রোপ, এটা হলো বিউট। এগুলো আসছে অ্যালকোহলের নাম অনুসারে, আমরা পরে এটিকে আসছে। তো আমরা দেখি যে কার্বন যখন একটি থাকবে তখন মূল নামটা হবে মিথ, আর কার্বন যখন দুটো থাকবে হবে ইথ, কার্বন যখন 3টা থাকবে উচ্চারণ হবে প্রোপ, কার্বন যখন 4 হবে বিউট, 5 থাকবে গ্রিক শব্দ হলো পেন্টা, এটাকে মাইনাস করা হয়েছে শুধু পেন্ট। কার্বন যখন 6 থাকবে গ্রিক শব্দ হেক্সা, এটাকে মাইনাস করা হয়েছে হেক্স। এরকম হেপ্টা, এটাকে মাইনাস করে হেপ্ট। 8 যদি থাকে অক্টা হবে, কিন্তু একে এখান থেকে মাইনাস করা হয়েছে অক্ট। C9 নন, C10 ডেকা থেকে ডেক। এইভাবে আমরা 12টা পর্যন্ত, ডোডেক পর্যন্ত, ডোডেকা, এইটাকে মাইনাস করে ডোডেক পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে আমরা ওয়ার্ড রুটটা জানলাম, অর্থাৎ মূল শব্দটা আমরা জানলাম। এবার আমরা আসি, এবার প্রাইমারি সাফিক্স মানে মূল নামের, ওই যে মূল নাম মিথ, তার সাথে কি বসবে, তারপরে যেটা বসবে সেটাকে বলছি আমরা সাফিক্স। অর্থাৎ এটাকে হলো বাংলাটা হলো পরপদ, মানে মূল নামের পরে যেটা থাকবে সেটাকে বলছে সাফিক্স, পরপদ। যদি কার্বন একক বর্ণ থাকে, সাফিক্সটা হবে এন। যেমন মিথ, আর পরপদ অর্থাৎ সাফিক্সটা হলো এন, তাহলে হবে মিথেন। এবার দেখো ইথ, কার্বন একক বর্ণ থাকলে সাফিক্সটা হবে এন, তাহলে এটা হবে ইথেন। এইভাবে আমাদের এগুলো থাকবে। যখন কার্বন ডবল বন্ধন থাকবে তখন একটি যদি কার্বন দ্বিবন্ধন থাকে সাফিক্সটা হবে ইন, আর দুটো যদি কার্বন দ্বিবন্ধন থাকে একই যোগে, দেখো এখানে ধরো
এখানে একটা আছে, তাহলে এক ইন হবে শুধু। আর যদি দুটা থাকে, ধরো দুটা আছে, এই যে এখানে আছে, তাহলে তখন বলবো দুটোকে বলবো ডাই ডাই, আর কার্বন কার্বন দ্বিবন্ধনকে বলা হয় ইন, তাহলে ডাই ইন। এরকম যদি তিনটা থাকে ট্রাই ইন। এবার কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তখন সাফিক্সটা হবে, অর্থাৎ পরপদটা হবে আইন। আর দুটো যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে ডাই আইন। তাহলে এই জন্য বলা হচ্ছে যে প্রাইমারি সাফিক্স ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য স্যাচুরেশন অর আনস্যাচুরেশন ইন দ্য কার্বন চেন। ইট ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ড রুট, মানে মূল শব্দের সাথে এটা যুক্ত করা হয়। আমরা যখন নাম পড়বো তখন তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। এবার একটা ইম্পর্টেন্ট আমরা টপিক হলো, সেটা হলো টপিক হলো অ্যালকাইল গ্রুপ। আমরা একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কি থাকবে, তাদের সাধারণ সংকেত থাকবে, সাধারণ সংকেত থাকবে। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত যে Cl H2SN +2, অর্থাৎ কার্বন যতটি থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণের চাইতে দুটা বেশি। অর্থাৎ যদি আমরা হয় n = 1, তাহলে দেখো CH4, কার্বন একটা আছে, উচ্চারণ কি মিথ, আর এই গোষ্ঠীর নাম অ্যালকেনের গোষ্ঠীর লাস্টে যুক্ত হবে এন, সাফিক্স হিসাবে থাকবে অ্যালকেনের সাফিক্স অ্যালকেন, লাস্ট সাফিক্সটা হলো এন। তাহলে মিথ, একটা কার্বন মিথ যোগ এন, তাহলে হলো মিথেন। এইভাবে আমরা যদি কার্বন n = 2 হয় তাহলে কি হবে C2H6, অর্থাৎ ইথেন। কার্বন যখন 3 হবে দেখো C3H8, তাহলে প্রোপ, আর গোষ্ঠীর নাম এন, তাহলে প্রোপেন। এইভাবে আমরা বিউটেন পর্যন্ত পাবো। এগুলো হলো অ্যালকেন। তো আমরা অ্যালকেন সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা যদি এই অ্যালকেনকে ধরো, এটা হলো মিথেন, আমরা কিন্তু যেভাবে লিখছি একটু তোমাদেরকে বলি যে কার্বন কার্বন যে একক বন্ধন, এই যে একক বন্ধন, এখানে কিন্তু আমরা হাইব্রিডাইজেশনের প্রশ্ন আসবে। প্রতিটা কার্বনে sp3 সংকরণ ঘটে, তখন কিন্তু তার গঠন কিন্তু ওরকম না, গঠন হবে এরকম ত্রিমাত্রিক গঠন হবে। তো আমরা এখানে কিন্তু এই ত্রিমাত্রিক গঠনটা এখন দেখাচ্ছি না, আমরা পরে এগুলো আমরা আলোচনা করব। এখন আমরা সিম্পল একটা কি বলে যে তার গঠনটা আমরা ব্যবহার করছি মানে সরলীকরণের জন্য, কিন্তু আসলে গঠন কিন্তু আমরা লিখতে গেলে তাদের হাইব্রিডাইজেশনের গঠন অনুযায়ী লিখতে হবে, সেটা আমরা এখন নাইবা বলি। দেখো এটা মিথেন। এবার ইথেন, ইথেন মানে ইথ মানে কি, কয়টা কার্বন, দুটো কার্বন ইথ, আর এন মানে কার্বন কার্বন একক বন্ধন। আমরা এন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন একক বন্ধন। যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটাকে বলবো আমরা কি বলে যে স্যাচুরেটেড কার্বন, অর্থাৎ এটা বলবো যে সম্পৃক্ত কার্বন, এখানে হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ। এটাকে আমরা বলছি ইথেন। আমরা যদি ছোট করে লিখি তাহলে এটা কি হবে CH3 বন্ড CH3, এটা হলো ইথেন। এবার প্রোপেন, তোমাকে প্রোপ মানে কয়টা কার্বন, 3টা কার্বন। এন মানে কি, কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে প্রোপ মানে 3টা কার্বন, এন মানে কার্বন কার্বন একক বন্ধন। এবার আমরা হাইড্রোজেন এখানে কয়টা লাগবে, CH3 1 2, তাহলে CH2, এটা CH3, এটা প্রোপেন। এটা এবার বিউটেন তোমাকে লিখতে বলো, তাহলে বিউট মানে 4টা কার্বন, আর এন মানে কার্বন কার্বন একক বন্ধন, এখন হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ। 1 2 3 4 কার্বনের কার্বন চতুর্যুজি, তাহলে 1 2 3 4, এটা 3টা হাইড্রোজেন, এটা বিউটেন।
আমরা এগুলোকে আমরা বলছি অ্যালকেন। তো অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু যদি সরে যায়, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু যদি আমরা মাইনাস করে দিই, অর্থাৎ অ্যালকেন অর্থাৎ এন আর এর সাথে যুক্ত হবে আইল, অর্থাৎ এন টু আইল, এন থেকে হবে আইল, এন থেকে হবে আইল। তাহলে এনটা সরিয়ে ওয়াই এর এল যোগ করে দিচ্ছি, এটুক সরিয়ে এন সরিয়ে, তাহলে অ্যালকাইল। অ্যালকাইল, তাহলে অ্যালকাইল আমরা গ্রুপটা কখন পাবো? অ্যালকেন থেকে কি সরবে? এন সরবে, অর্থাৎ কি যোগ হবে? আইল। এটা হলো এই যে সাফিক্স আইল, এই যে এই সাফিক্সটা সরে যে এই সাফিক্সটা এলো, আইল সাফিক্সটা এলো, অর্থাৎ পরপদ হলো আইল। আমরা অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি জানি? সিএন। এটা এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কি হবে? সিএন এইচ টয়েস এন প্লাস 1, অর্থাৎ একটা হাইড্রোজেন নাই। এটা ছিল সম্পৃক্ত, মানে কার্বন যতটি ছিল হাইড্রোজেন ছিল তার দ্বিগুণের সাথে দুটা বেশি সম্পৃক্ত। এবার কিন্তু একটা হাইড্রোজেন কি হচ্ছে? ঘাটতি ঘটছে, তাহলে একটা মূলক সৃষ্টি হচ্ছে। এটা একযোজী মূলক, একযোজী মূলক। তাহলে অ্যালকাইল মূলক হবে কাকে বলবো? যে অ্যালকেনের অণু থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, তবে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে বলবো অ্যালকাইল মূলক। যেমন আমরা CH3, এটা CH4 মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন গান নাই, তাহলে কি হবে? CH3, অর্থাৎ কার্বনের একটা হাত ফাঁকা থাকলো, অর্থাৎ এরকম ছিল, এরকম মিথেন, এখান থেকে একটা হাইড্রোজেন নাই, তাহলে এই যে একযোজী মূলকের সৃষ্টি হচ্ছে CH3, এই যে CH3 একটা হাত তার ফাঁকা হচ্ছে। এবার আমরা ইথেন যদি নিই, এটা ইথেন, ইথ মানে দুটা কার্বন, এন মানে কার্বন কার্বন একক বন্ধন, এখন হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ 1 2 3 4, 1 2 3 4, তাহলে কি হবে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে কি হলো? CH3 বন্ড CH3। এবার ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এটা থেকে অথবা এটা থেকেও, তাহলে হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে CH3 CH2, এই যে একটা হাইড্রোজেন চলে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হলো, একযোজী মূলক, এটাকে মিথাইল মূলক, এটা হলো ইথাইল মূলক। এরকম প্রোপেন থেকে যদি প্রোপেন, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে CH3 CH2 CH2, এটা প্রোপাইল মূলক। এখন আমাদের প্রশ্ন আসবে, এটা এক কার্বনওয়ালা অ্যালকেন, এটা হলো 2 কার্বনওয়ালা অ্যালকেন, এবার কিন্তু 3 কার্বনওয়ালা অ্যালকেন। অর্থাৎ আমরা বলেছিলাম যে টাইপ অফ কার্বন, একটু লক্ষ্য করো কেয়ারফুলি, টাইপস অফ কার্বন, কার্বনের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ কার্বন, এটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হবে। দেখো আমরা একটা যৌগ ওখানে একটা দিয়েছি যে CH3, এগুলো আমরা পরে আসি আবার। CH3 বন্ড CH2 বন্ড CH, CH3 বন্ড CH2 বন্ড CH, এরকম হয়তো এরকম একটি যৌগ। আমরা বোর্ডের দিকে তোমরা তাকাও, আমরা বলেছিলাম
যে কোনো কার্বন, এই কার্বনটা যদি আরেকটি কার্বনের সাথে, একটি মাত্র কার্বনের সাথে যুক্ত থাকে, দেখো তো এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বনের সাথে। বা এই কার্বনটা এই একটা কার্বনের সাথে যুক্ত আছে। এবার দেখো তিনটা নিলাম। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বন। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটি কার্বন। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? দুটো কার্বন। তাহলে আমরা বলেছিলাম যে এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 2 ডিগ্রি কার্বন। নেক্সট দেখো, খেয়াল করো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বনের সাথে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বন, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। এবার এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, 1 ডিগ্রি। এবার নেক্সট দেখো, এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, 1 ডিগ্রি। এই কার্বনটা কয়টি কার্বনের সাথে যুক্ত আছে? এই যে একটা, এই যে দুটো, তাহলে এটা 2 ডিগ্রি। এবার দেখো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? 1, 2, 3, 4, তাহলে এটা 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। এবার আমরা আমাদের যে উদাহরণটা আমরা দিয়েছি সেটাতে এখন তোমরা নিজেরা দেখো, খেয়াল করো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, তাহলে দিস ইজ 1 ডিগ্রি কার্বন। এবার দেখো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনটা একটা কার্বনের সাথে, তাহলে 1 ডিগ্রি। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি। দেখো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, তাহলে এটা 1 ডিগ্রি। এবার আমরা ভিতরে আসি। দেখো, এই কার্বনটার কথা চিন্তা করো, এই কার্বনটা পার্শ্ববর্তী কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? দেখো তো, একটা, এই যে একটা, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি কার্বন। এবার দেখো, এই কার্বনটা যুক্ত আছে, দেখো, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। দেখো, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে, তাহলে এটা আমরা বলবো যে 3 ডিগ্রি কার্বন। এটাকে বলবো আমরা 3 ডিগ্রি কার্বন। তাহলে 1, 2, 3 ডিগ্রি পেয়ে গেলাম। এবার খেয়াল করো, এই কার্বনটা কয় ডিগ্রি? এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে আর এই কার্বনের সাথে, তাহলে দিস ইজ 2 ডিগ্রি কার্বন। এবার দেখো তো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? 1, 2, 3, 4, তাহলে এটা 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। তাহলে আমরা এটি কিন্তু দিস ক্লাসিফিকেশন অনলি অ্যাপ্লাইজ টু স্যাচুরেটেড কার্বন। এগুলো কিন্তু দেখো স্যাচুরেটেড কার্বন, দেখো একক বন্ধন আছে, তাহলে এটা সম্পৃক্ত কার্বন। এই কার্বনগুলো কিন্তু সম্পৃক্ত, এই কার্বনের সাথে এই কার্বনে একক বন্ধন, এই কার্বনের সাথে 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 এই কার্বনে একক বন্ধন, এই কার্বনের সাথে সব দেখো একক বন্ধন, অর্থাৎ অল আর স্যাচুরেটেড কার্বন। তাহলে এখন আমরা দেখি, নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা বোঝা গেছে তোমাদের, যে কোনো কার্বন যদি পার্শ্ববর্তী একটি কার্বনের সাথে যুক্ত থাকে, এই কার্বনটা পার্শ্ববর্তী একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনটাকে আমরা বলবো 1 ডিগ্রি কার্বন। নেক্সট, এই কার্বনটা পার্শ্ববর্তী কয়টি কার্বনের সাথে যুক্ত আছে? তার এই কার্বনের সাথে আর এই কার্বন, এই কার্বনটা এই কার্বনের সাথে আর এই কার্বন, তাহলে এটা 2 ডিগ্রি কার্বন। নেক্সট, এই কার্বনটা দেখো, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, তাহলে এটি 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা দেখো, এই কার্বনটা যুক্ত আছে একটি কার্বনের সাথে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। নেক্সট, এটা 1 ডিগ্রি কার্বন। এবার দেখো তো, এই কার্বনটা পার্শ্ববর্তী কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, দুটা, তাহলে এটা 2 ডিগ্রি কার্বন। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এটা ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক, যে আমরা এই 1 ডিগ্রি কোনটা কার্বন, 2 ডিগ্রি কোনটা কার্বন, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। 4 ডিগ্রিকে আমরা বললাম কোয়াটারনারি, এটা প্রাইমারি আমরা বলি, এটা সেকেন্ডারি কার্বন, এটা টারসিয়ারি কার্বন, এটা হলো কোয়াটারনারি কার্বন। এবার আমরা ওখানে যাই, অ্যালকাইল গ্রুপের কাছে আমরা যাই। আমরা এখানে যা ঠিক, এখানে কোনো প্রবলেম নাই। দেখো, এই কার্বনটা একটি কার্বনের সাথে যুক্ত আছে,
তাহলে এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা, এখানে ডিগ্রির কোনো প্রশ্ন থাকে না। আর এখানে তো মিথেনে কোনো ডিগ্রি নাই, আছে কি? নাই। এবার দেখো তো ডিগ্রি কোত্থেকে শুরু হচ্ছে, যখন কমপক্ষে 3টা কার্বন থাকবে, কমপক্ষে তো 3টি কার্বন থাকে, তখন আমরা ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। দেখো এটা কয় ডিগ্রি কার্বন? 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটা পার্শ্ববর্তী 2টা কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বনটা একটি কার্বন, তাহলে এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাই না? এবার আমরা যে অ্যালকাইল গ্রুপে আমরা থেমেছিলাম সেটা আমরা চলে যাই। আমরা এখানে আমাদের কোনো ঝামেলা, এখানে কোনো ঝামেলা ছিল না, যে কোনো এই থেকে বা এই থেকে, এটাকে 1 ধরতে পারি, এটাকে 1 ধরতে পারি। এখান থেকে হাইড্রোজেন যদি চলে যায় তাহলে আমরা বলেছিলাম ইথাইল মূলক। ইথাইল 2টা কার্বন আছে, ইথ, আর অ্যালকাইলের অ্যালকাইল ওই যে আই, তাহলে এটা হবে ইথাইল। ইথাইল। এবার কিন্তু ঝামেলা, দেখো আমি এটাকে বলা হয় প্রোপেন। দেখো তো 1 2 3 স্ট্রেট চেন, মানে সরল শিকল, এখানে কোনো সাইড চেন হয়, মানে পার্শ্ব শিকল হয়নি, মানে ব্রাঞ্চ শাখা কোনো সৃষ্টি হয়নি। এই জন্য এটাকে বলবো আমরা এন প্রোপেন। এন প্রোপেন, প্রোপ মানে 3টা কার্বন, আর একক বন্ধন থাকলে আমরা বলবো এন, তাহলে প্রোপেন। এটাকে বলবো এন মানে নরমাল, নরমাল মানে কোনো তার ব্রাঞ্চ পার্শ্ব শিকল কোনো সৃষ্টি হয়নি। আর এন কেন বলছি? কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এন প্রোপেন। এই এন প্রোপেনকে নিয়ে আমাদের যখন এখানে 2 ডিগ্রি কার্বন সৃষ্টি হয়ে গেল, এই কার্বন সৃষ্টি হয়ে গেল, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এখান থেকে যদি একটা হাইড্রোজেন যায়, দেখো তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন যায় এখান থেকে 1 ডিগ্রি থেকে, তাহলে কি হবে? CH3 CH2 CH2, তাহলে এটাকে বলবো এন। এখন অ্যালকাইল মূলক হয়ে গেল, কিন্তু অ্যালকাইল মূলক, তাহলে এন কয়টা কার্বন? 3টা, তাহলে প্রোপ, আর তার সাথে কি যোগ হবে? প্রোপাইল, আইল যোগ হবে। 3টা কার্বন আছে, প্রোপ আর আইল, তাহলে প্রোপাইল, এন প্রোপাইল মূলক। এন প্রোপাইল, এটা এন প্রোপাইল মূলক রেডিকাল। এবার এখান থেকে একই CH3 CH2 CH2, এটার এটা তো একই জিনিস। এবার প্রশ্ন যে এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি ঘটনা ঘটবে? এবার আমরা দেখেছি 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে ওটা ঘটবে। এবার যদি হাইড্রোজেনটা এখান থেকে চলে যায়, তাহলে এখান থেকে যদি চলে যায় -H, দেখো তো এখান থেকে এই যে 2 ডিগ্রি কার্বন থেকে চলে যাবে, 2 ডিগ্রি কার্বন থেকে মাইনাস হাইড্রোজেন, মানে হাইড্রোজেন চলে যাবে। তাহলে দেখো তো CH3 বন্ড CH, এই যেখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে একটা হাত ফাঁকা হয়ে গেল। আর কি আছে? CH3, সেটা এখানে দিয়ে দিলাম। এটাও কিন্তু মূলক, এটাও অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলককে বলা হয় আইসোপ্রোপাইল মূলক। আইসোপ্রোপাইল মূলক কেমন করে আমরা চিনব? আইসো মানে বিভিন্ন ভাবে এটা বলতে পারবো। দেখো প্রোপাইল কেন বলছি? কয়টা কার্বন? 3টা কার্বন, প্রোপাইল প্রোপ। আর আইল কেন বলছি? যে এটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, আইল যোগ হবে, তাহলে অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে অ্যালকাইল, এন থেকে এন ই দিয়ে চলে যাওয়ার পরে কি আমরা সাফিক্স যোগ করব? আইল, তাহলে এটা অ্যালকাইল মূলক। কিন্তু কোন অ্যালকাইল মূলক? প্রোপ, আর আইল যোগ করব প্রোপাইল মূলক। আইসো এখন আমরা কেন বলছি? আইসো বলতে এটাকে বলা হয় সমান। আইসো অর্থাৎ গ্রিক শব্দ হলো সমান। তো দেখো এটা তোমার দিক থেকে যদি এটা লাস্ট কার্বন হয়, তোমার দিক থেকে বাম দিক থেকে এটা লাস্ট কার্বন ধরলাম, এটা লাস্ট কার্বন, তাহলে সেকেন্ড লাস্ট কোনটা? মানে দ্বিতীয় লাস্ট কোনটা? এটা, তাহলে এটা সেকেন্ড লাস্ট কার্বন। তাহলে তোমার দিক থেকে এটা লাস্ট, প্রথম ধরো না, এদিক থেকে যে কোনো দিক থেকে
মানে একটা কার্বন শিকলের যে কোনো দিক থেকে, এদিক ধরলাম বা এদিক ধরবো, যে দিক থেকে ধরো এটা লাস্ট কার্বন, কোন শিকলের, কার্বন শিকলের ধরো এদিক থেকে যদি 1 2 3 4 এরকম যদি ধরো, তাহলে এটা লাস্ট কার্বন, ধরো এটা আমার লাস্ট কার্বন। লাস্ট কার্বনের সেকেন্ড লাস্ট কোনটা? এটা। তাহলে সেকেন্ড লাস্ট কার্বনে যদি একটি মিথাইল মূলক থাকে, একটি মিথাইল মূলক থাকে, যদি সেকেন্ড লাস্ট কার্বনে যদি একটা মিথাইল মূলক থাকে, তখন সেই মূলকটাকে, মূলকের প্রোপাইল মূলক, তার নামে, সেই মূলকের নামের আগে এটা আইসো বসাবো। আইসো মানে সমান, দেখো তো এটা সেকেন্ড লাস্টের দুদিকই সমান, দেখো এখানেও CH3 এখানেও CH3, দুদিকই সমান। এই যে এটা সেকেন্ড লাস্ট কার্বনের দুদিকে সমান, এদিকে CH3 এদিকেও CH3, এটা তাহলে লাস্ট কার্বন সেকেন্ড লাস্ট কার্বন, সেকেন্ড লাস্ট কার্বনে মানে, আর এভাবে যদি বলো দ্বিতীয় কার্বন, এটা প্রথম কার্বন, এটা দ্বিতীয় কার্বন। তাহলে দ্বিতীয় কার্বনে, কোন কার্বন শিকলের দ্বিতীয় কার্বনে যদি একটি মিথাইল মূলক সৃষ্টি হয়, তখন তাকে আমরা ডাকবো কি মূলক নামে? আইসো নামে। আইসো, তার প্রিফিক্সটা হবে আইসো, মানে নামের আগে কি বসাবো? আইসো। আইসো মানে সমান। তাহলে বিভিন্ন ভাবে তুমি মনে রাখতে পারবো। কখন থেকে এটা সৃষ্টি হবে? ইথেনের সৃষ্টি হবে না, প্রোপেন থেকে আমরা সৃষ্টি হবে। কারণ প্রোপেনের দুই জায়গা থেকে কার্বন যাওয়ার সম্ভাবনা আছে। এই কার্বন না, হাইড্রোজেন যাওয়ার সম্ভাবনা আছে এই কার্বন থেকে, 1 ডিগ্রি কার্বন থেকে। এটাতে একই, 1 ডিগ্রি কার্বন থেকে আবার 2 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বনে কোনো ঝামেলা নাই, এখান থেকে চললে N প্রোপাইল, এটা ছিল N প্রোপেন, এটা N প্রোপেন। এই যে এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে সৃষ্টি হবে কি? CH3, এই যে CH3, CH2, এখান থেকে একটা হাইড্রোজেন নাই, তাহলে CH2, একটা হাত কার্বনের ফাঁকা হলো, এটাকে বলবো N প্রোপাইল মূলক। এখন আইসো কখন সৃষ্টি হলো? যখন 2 ডিগ্রি কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে এই যে এটাকে বলবো আইসো। তাহলে আমরা বিভিন্ন ভাবে বললাম যে এটা যদি প্রথম কার্বন বলো, তাহলে এটা দ্বিতীয় কার্বন। এই দ্বিতীয় কার্বনে যদি একটা মিথাইল মূলক সৃষ্টি হয়, তখন সেই মূলকটার নাম আইসো হবে। এখন 4টা কার্বন যদি থাকে, এদিকে আরো বাড়বে, ধরো এটা, তাহলে এটা আইসো কি হবে? বিউটাইল মূলক। এটা যদি আরেকটা CH2 বেড়ে যায়, আমরা বলেছিলাম যে কোনো যৌগ থেকে, একটা সমগোত্রীয় শ্রেণীর যে কোনো যৌগ থেকে পরবর্তী যৌগটার পার্থক্য হলো CH2 মূলকের। অথবা একটা মূলক থেকে এটা মিথাইল মূলক, ইথাইল মূলক কি হবে? তাহলে এর সাথে খালি CH2 যোগ করে দাও, একটা CH2 যোগ করে দিলাম, এটা ইথাইল। প্রোপাইল কেমন হবে? CH3 CH2 আর একটা CH2 যোগ করে দাও, এভাবে চলতে থাকবে। তো আমরা নিশ্চয় আমরা এটা বোঝা গেছে, আমরা আর যাওয়ার সম্ভাবনা নাই। এবার আমরা আসি, তাহলে আইসো আমরা মূলক দেখলাম। তাহলে আইসো মূলক আমরা কোনটা? যে তুমি চিন্তা করো, আমি লিখে নিলাম, এটা মনে করো প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন এটা। এই দ্বিতীয় কার্বনে যদি একটি মিথাইল মূলকের সৃষ্টি হয়, একটা মিথাইল, তাহলে কার্বনের যোজনী CH, এখানে দেখো এইভাবে চলতে থাকবে। তাহলে এটা আইসো, বা এভাবে তোমাকে শিখলাম, এটা হলো ফার্স্ট লাস্ট, এটা হলো সেকেন্ড লাস্ট। মানে লাস্ট আমরা বললাম যে এটা ফার্স্ট লাস্ট। যদি লাস্টের কার্বন ধরো, এটা ফার্স্ট লাস্ট, এটা সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট কার্বনে যদি একটি মিথাইল মূলকের সৃষ্টি হয়, তখন তাকে বলবো আইসো। আইসো মানে সমান, CH এখানে CH3 এদিকেও CH3, এটাকে বলছি সমান। দেখো এটা যে দেখো এটা আইসো কি না, দেখো এই যে দেখো এটাকে যদি আমরা ধরি ফার্স্ট লাস্ট, এটা সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট কার্বনে কি মূলক যুক্ত আছে? CH3 মূলক। আর এটা হাত কিন্তু ফাঁকা, এদিকে কিন্তু এখন বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। তাহলে আমরা চিনলাম, এটাকে বলবো আইসো প্রোপাইল মূলক, এটাকে বলবো আইসো। তাহলে কোন কার্বন চেনে যদি আইসো প্রোপাইল মূলক থাকে, কোন কার্বন চেনে যদি এই মূলকটা থাকে, এই মূলকটা, তাকে বলবো আমরা আইসো প্রোপাইল বা আইসো বিউটাইল, মানে আইসো যৌগ হবে। এই যে দেখো আমরা একটা যৌগ লিখছি,
দেখো এই একটি সরল শিকল, এখানে কিন্তু কোনো মানে ব্রাঞ্চ নেই, এই ব্রাঞ্চ নেই, এটাকে বলবো তাহলে কয়টা কার্বন? 4টা। বিউট। আর এন কেন বলছি? কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে বিউটেন। এখন এন কেন বলছি? যে কোনো ব্রাঞ্চ নেই, মানে কোনো শাখা প্রশাখা নেই, তাহলে এন বিউটেন। এবার এখান থেকে আমরা দেখো তো, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। এবার আমরা দেখো এখান থেকে দেখো বেশ কয়েকটা আমরা তথ্য পাচ্ছি। দেখো ধরো এটা 1 ডিগ্রি কার্বন বা এটা 1 ডিগ্রি কার্বন। এখন এই 1 ডিগ্রি কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে কি থাকবে? দেখো ধরো এখান থেকে হাইড্রোজেন চলে গেল, তাহলে এদিকে কি থাকলো? CH3 যা আছে তাই, CH2 কি হবে? CH2। দেখো তো এখানে কোনো ব্রাঞ্চ আছে? ব্রাঞ্চ নাই। এটাকে তাহলে এন বিউটেন, তাহলে এটা এন এখন অ্যালকাইল মূলক হলো, তাহলে বিউটেন এন সরিয়ে আইল যোগ করে দেবো, এই যে এটা সরিয়ে আইল যোগ করে দেবো, তাহলে বিউটেন থেকে বিউটাইল, অ্যালকেন থেকে অ্যালকাইল, তাহলে এটা অ্যালকেন ছিল, বিউটেন, বিউটেন থেকে বিউটাইল, তাহলে এন বিউটাইল, এন বিউটাইল। এবার দেখো তো এটা থেকে বা এটা থেকে যদি চলে যায় তাহলে কি ঘটনা ঘটবে? ধরো এখান থেকে গেল, এই জায়গা থেকে গেল, তাহলে কি হবে? CH3 CH, এই যে 2 ডিগ্রি, তারপরে CH2 CH3। এবার দেখো এটাকে বলবো আমরা সেকেন্ডারি। এটা কিন্তু আইসো না। তুমি দেখো আইসো আমরা বলেছিলাম যে এটা লাস্ট, ফার্স্ট লাস্ট, এটা হলো সেকেন্ড লাস্ট। ধরো সেকেন্ড লাস্টে কি থাকবে? মিথাইল মূলক থাকবে, তো সেকেন্ড লাস্টে কিন্তু মিথাইল মূলক নেই, এজন্য এটাকে বলবো সেকেন্ডারি। সেকেন্ডারি সেক মানে সেকেন্ডারি বিউটাইল, সেকেন্ডারি বিউটাইল মূলক রেডিক্যাল, সেকেন্ডারি বিউটাইল মূলক। এবার তাহলে আমরা এই কি দেখলাম? আইসো দেখলাম, এন দেখলাম, সেকেন্ডারি বিউটাইল দেখলাম। এবার আমরা আসি সেকেন্ডারিটা। নিশ্চয় এটাকে আইসো কেন বললাম না? আইসো মানে কি? সমান। এই কার্বনের এটা হলো ফার্স্ট লাস্ট, এটা সেকেন্ড লাস্ট, অর্থাৎ যদি এটা যদি প্রথম কার্বন বলি, দ্বিতীয় কার্বনে কি থাকতে হবে? CH3 মূলক থাকতে হবে। CH3 কিন্তু মূলক নেই, এটা CH2 সাথে যুক্ত আছে। CH3 থাকলে তখন আইসো হতো, তাহলে এটা আইসো নাই, তাহলে এটা কি বলে ডাকবো? সেকেন্ডারি বলে ডাকবো। সেকেন্ডারি কেন? 2 ডিগ্রি কার্বন থেকে একটা হাইড্রোজেন নাই, তাহলে এটা হলো সেকেন্ডারি বিউটাইল রেডিক্যাল। এবার দেখো আমরা এটি আমরা একটা যৌগ লিখলাম। এবার আমরা দেখো তো, আমরা নিশ্চয় এটা এন না, এন মানে নরমাল না, নরমাল না মানে কি? দেখো তো শাখা আছে কিন্তু মানে সরল চেন না। দেখো তো সরল, এটা দেখো 1 2 3, তাহলে এই যে সরল, অথবা এই সরল। আসলে আমি আগে বলেছি যে আমাদের কার্বন কার্বন একক বন্ধনের যৌগগুলোকে লিখতে গেলে তোমাদেরকে sp3 হাইব্রিডাইজেশনের দ্বারা লিখতে হবে, অর্থাৎ এর ত্রিমাত্রিক গঠন হবে, সেটা হবে তোমার চতুস্তলকীয় গঠন হবে, সেটি আমরা টেট্রাহাইড্রাল ফর্ম হবে, সেটা আমরা কিন্তু লিখি না। আমরা দেখো প্রোপেন, আসলে কিন্তু এটা গঠন না, তার কিন্তু অনেক হাইব্রিডাইজেশনের মাধ্যমে টেট্রাহাইড্রাল, প্রতিটা কার্বনের টেট্রাহাইড্রাল ফর্ম হয়, মানে চতুস্তলকীয় যে গঠন হবে সেটা আমরা কিন্তু লিখি না, আমরা এটা স্ট্রেট লিখছি। এই যে দেখো, এটাকে আমরা যদি এভাবে লিখি, দেখো তো এখানে কি কার্বন, এখানে কি কার্বন, এখানে কি কার্বন, আর মনে মনে ধরে নিতে হবে এখানে CH3, এখানে CH2, এখানে কার্বন আছে, এখানে কি CH3। এটা কিন্তু সরল, এটা তাহলে সরল, এটা কিন্তু সরল না। দেখো এরকম হয়ে আছে, দেখো এটা কার্বন, এই কার্বন, এই যে এরকম,
এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন। তাহলে এই কার্বনে কি, এই যে কার্বন মানে কি, এখানে কার্বন আছে শুধু, যে কার্বন, তাহলে 3টা হাইড্রোজেন, আমরা এখানে হাইড্রোজেন দেখানো হয় না, কার্বনও দেখানো হয় না, এই জায়গাতে কার্বন আছে, তাহলে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এটা CH3, এখানে কি হবে CH, মানে কি এই কার্বনের যোজনী কত, 1 2 3, তাহলে কার্বন, তাহলে নিশ্চয় একটা হাইড্রোজেন আছে, তাহলে এই জায়গাতে আছে CH, এখানে কি আছে CH3, এখানেও আছে CH3। এই যে এটা তুমি এইভাবে এটাকে সরল করতে পারো, অথবা এইভাবেও তুমি সরল করতে পারো। এজন্য তুমি নিচে লিখেছি বলে এটা ব্রাঞ্চ তা না, এটার কোনো নিচ উপর নাই। ওদিক থেকে কেউ যদি থাকে তার এটা উপরে হবে, আমার নিচে, এটা আমার ডানে, আমার ডানে, অন্য ওদিক থেকে যদি কেউ তাকায় ওটা ওনার কি হবে, বামে হবে। এজন্য তুমি নিচে নামিয়ে দিয়েছি বলে এটাকে ব্রাঞ্চ বলবে না, এটাও ব্রাঞ্চ হতে পারে, এটাও ব্রাঞ্চ হতে পারে। তো যে কথা বলছিলাম আমরা, তাহলে নিশ্চয় এই কার্বন, এই যে কয়টা কার্বন দেখো তো এখানে, এগুলো কিন্তু সরল শিকল, কোনো ব্রাঞ্চ নাই। এবার দেখো তুমি ব্রাঞ্চ, যে কথা বলছিলাম এটা কিন্তু ব্রাঞ্চ। এখন কোনটা তুমি ব্রাঞ্চ হবা, ইট ইজ আপ টু ইউ। ধরো কেউ মনে করলো যে 1 2 3, তাহলে এই কার্বনটা গণনা থেকে বাদ চলে যাচ্ছে, 1 2 3, অথবা কেউ বললো 1 2 3, তাহলে এটা গণনা থেকে বাদ পড়ে যাচ্ছে, তাহলে 1 2 3 এটা গণনা থেকে বাদ পড়ে যাচ্ছে। যেদিকে যাও একটা কার্বন তোমার বাদ পড়ে যাচ্ছে, ওই কার্বনটাই পার্শ্ব শিকল হিসাবে থাকবে, ওই অ্যালকাইল মূলকটা পার্শ্ব শিকল। তো আমরা যেটা কথা বলছিলাম CH3, এটা CH, এটা CH3, এটা CH3। দেখো তাহলে ব্রাঞ্চ, যে সমস্ত অ্যালকেন ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ সৃষ্টি হচ্ছে, যেগুলো ব্রাঞ্চেস, যেগুলো অ্যালকেন, এটা কিন্তু সরল অ্যালকেন না। সরল অ্যালকেন হলে তার নামের পূর্বে N বসিয়ে দিতাম, এটা কিন্তু সরল না। তাহলে সরল কেমন করে, তাহলে এটা ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ অ্যালকেনের আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম, আইসো দেখলাম। দেখো তো একটা আইসো কি না, এটা আইসো মানে কি, সমান। দেখো তো যে এই কার্বনের, এই কার্বন দেখো এটা কি, এই কার্বন, এটা যদি ফার্স্ট কার্বন হয়, ফার্স্ট লাস্ট, তাহলে এটা কি হবে, সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্টে কি আছে, একটা মিথাইল মূলক আছে। এই মিথাইল ধরতে পারো বা এই মিথাইল ধরতে পারো, অর্থাৎ এরকম ব্যাপার। এই যে কার্বন, এটা কার্বন, CH3, এটা CH, এটা CH3, এই। তাহলে দেখো ফার্স্ট লাস্ট, এটা যদি লাস্টের কার্বন হয় তাহলে এটা সেকেন্ড লাস্টে কি থাকবে, একটা মিথাইল মূলক থাকবে। তাহলে এই যে এখান থেকে এখানে এই মূলকটার নাম হলো আইসো। এখন কার্বন কয়টা আছে, মোট কার্বন 1 2 3 4, তাহলে আইসো বিউটেন, এটার নাম হলো আইসো বিউটেন। তাহলে সহজ কথা যে আমি কেমন করে আমরা বুঝবো যে আইসো কেমন করে লিখবো, ধরো আইসো লিখবো কেমন করে, তাহলে এটা ফার্স্ট লাস্ট, নেক্সট সেকেন্ড লাস্টে কি থাকবে, একটা অ্যালকাইল মূলক, মিথাইল মূলক থাকবে। এখন আমি হাত দ্বারা পূরণ করে দিচ্ছি, 1 2 3 4, এই যে এটা মূলক, এই হলো আইসোপ্রোপাইল মূলক। এই আইসোপ্রোপাইল মূলক যেখানে থাকবে, যে কার্বন শিকলে যদি এই মূলকটা থাকে, তখন সেই যৌগটার নাম হবে আইসো যৌগ। এটা আইসো, এই যে আসে দেখো আইসো, ফার্স্ট লাস্ট, সেকেন্ড লাস্টে মিথাইল মূলক। অর্থাৎ 2 নম্বর কার্বনে তুমি যদি এটা না বলো ফার্স্ট লাস্ট, সেকেন্ড লাস্ট, খালি বলবে যে 2 নম্বর কার্বনে, ধরো এদিক থেকে ধরো 1, এটা 2, এদিক থেকে যদি ধরো দেখো 1 2 নম্বর কার্বনে যদি মিথাইল মূলক থাকে, এই যে এখান থেকে এখানেও কিন্তু এদিক থেকে ধরা যায়, এটা আইসো মূলক। তাহলে আইসো আমি লিখবো কিভাবে জানি না, তাহলে আইসো আমি লিখবো ফার্স্ট লাস্ট, নেক্সট সেকেন্ড কার্বনে একটা মিথাইল মূলক থাকবে, সহজ কথা। CH3, এখন 1 2 3 4, এটা মূলক, এই যে মূলক। তাহলে একটা অ্যালকাইল মূলকের কি চলে যাবে, এটা ছিল প্রোপেন, এই যে এটা যৌগ। প্রোপেন থেকে 2 ডিগ্রি কার্বন থেকে, এটা 2 ডিগ্রি কার্বন, দেখো এই যে এই কার্বনটা, এই কার্বন আর কার্বনে 2 ডিগ্রি কার্বন থেকে একটা হাইড্রোজেন নাই, তাহলে এটা হলো আইসোপ্রোপাইল মূলক। তোমাকে এখন লিখতে বললো যে আইসোপেন্টেন লেখো, আইসোপেন্টেন, তাহলে আইসোপেন্টেন আমরা লিখবো কিভাবে, আমরা কিছুই জানি না। তাহলে আইসো লিখবো আগে, আইসো মানে ফার্স্ট লাস্ট, নেক্সট সেকেন্ড লাস্টে একটা মিথাইল মূলক থাকবে। এবার আবার পূরণ করে দিলাম। এখন তুমি এদিকে চলবে,
এখানে কি থাকবে? এই মিথাইল মূলকটা কেন ঢুকেছে? একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে। ওই যে প্রোপাইল আইসো, এই যে এটা প্রোপেন, আইসো মূলকটার উৎপত্তি কোথেকে হয়েছে? প্রোপেন থেকে। এই যে এটা প্রোপেন, CH3 CH2 CH3, এই যে 2 ডিগ্রি কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। দেখো CH3 CH, এই যে CH3। এবার পেন্টেন, পেন্টেন মানে কয়টা কার্বন? 5টা। আছে কয়টা? 1 2 3, তাহলে 4 5। এখন CH3 CH2, আইসোপেন্টেন হয়ে গেল। এবার তোমাকে লিখতে হলো আইসোহেক্সেন। লেখো আইসোহেক্সেন, তাহলে ফার্স্ট লাস্ট, নেক্সট সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্টে একটা মিথাইল মূলক, এই তাহলে আইসোপ্রোপাইল মূলক সৃষ্টি হবে প্রোপেন। তাহলে ওই পর্যন্ত লিখতে হবে প্রোপাইল মূলক, আইসোপ্রোপাইল মূলক। এবার হেক্সেন 1 2 3 4 5 6, CH3 CH2 CH2। তুমি যেদিকে ইচ্ছা সেদিক দিতে পারো। এখানে কেউ দিল না, ধরো এখানে দিল, এরকম মন মতন দিল, অসুবিধা আছে? একই জিনিস, একই জিনিস 1 2 3 4 5 6। তাহলে আইসো কেন বলছি? দেখো আমরা ধরো এটা এই যে দেখো তো, এই যে আইসো, এই যে CH এর, এই যে CH এর দুদিকে সমান, এদিকে CH3 এদিকে CH3, দুদিকে সমান। এই জন্য বলছি আমরা এই মূলকটার নাম হলো, এই যে মূলকটার নাম হলো আইসোপ্রোপাইল মূলক। এই আইসোপ্রোপাইল মূলক যেখানে যে যৌগ থাকবে সেই যৌগটা হবে আইসো যৌগ। এবার আমরা এবার এই যৌগটা আইসো যৌগ নিশ্চয়। কেমন করে আইসো যৌগ? দেখো ফার্স্ট লাস্ট, সেকেন্ডে কি আছে? CH3, তাহলে আইসোবিউটেন। এই আইসোবিউটেন থেকে দেখো তো, এটা কয় ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি। এটা কি 1 ডিগ্রি, এটা কি 1 ডিগ্রি। তাহলে এই 1 ডিগ্রি থেকে এখান থেকে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেল, বা এখান থেকে বা এখান থেকে, যে কোনো এক জায়গা থেকে। 1 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। যে কোনো জায়গা থেকে তুমি যদি হাইড্রোজেন আমরা সরিয়ে দিই, তাহলে দেখো এরকম মূলক সৃষ্টি হবে। CH3 CH CH2, এখান থেকে সরিয়ে দিলাম, এখানে যা আছে তাই লিখলাম। তাহলে দেখো তো এই মূলকটার নাম কি? আইসোবিউটাইল। দেখো আইসোবিউটাইল কি না? এই যে দেখো আইসো মূলক আছে, প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, দ্বিতীয় কার্বনে CH3 আছে। এখন তুমি যা লিখতে চাবা আইসো হেপ্টেন, তাহলে 1 2 3 4 আরো 3টা কার্বন এদিকে লাগিয়ে দিতে পারো। এবার দেখো মজার ব্যাপার, এবার কিন্তু আমি এই কার্বন থেকে, এটা হলো 3 ডিগ্রি কার্বন, দেখো তো 3 ডিগ্রি কার্বন কিনা। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনটা 1টা 2টা 3টে। তাহলে এবার 3 ডিগ্রি কার্বন থেকে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাচ্ছে। তাহলে দেখো তো কি হচ্ছে, এরকম হচ্ছে কিনা দেখো, হাইড্রোজেন নাই, মানে 3 ডিগ্রি এটা কার্বনে একটা হাইড্রোজেন ছিল, সেটা সরিয়ে দিয়েছি। তাহলে এটাকে বলবো, দেখো তো এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, এই 3 ডিগ্রি কার্বন, তাহলে এটাকে বলবো নিও কয়টা কার্বন? 1 2 3 4, তাহলে নিও বিউটাইল। হ্যাঁ নিও, তাহলে নিও বিউটাইল। এবার তুমি এটা দেখো, একটা যৌগ নাম দেখো তো, এবার দেখো কয়টা কার্বন? 1 2 3 4 5, তাহলে এটাকে বলবো নিও পেন্টেন। তাহলে নিও আমরা কেমন করে বলবো? তাহলে দেখো এটা সহজ কথা, যে ফার্স্ট লাস্ট এন্ড সেকেন্ড লাস্টে যদি সেকেন্ড লাস্ট কার্বনে যদি 2টা CH3 মূলক থাকে, আইসোতে ছিল 1টা, এবার 2টা থাকবে। আর CH3 এটা তো ফাঁকা মূলক তো। তাহলে আইসোতে আইসো আমরা বললাম কোনটা? CH3 CH3, এটা হলো আইসো প্রোপাইল মূলক। মানে এই মূলকটা থাকলে বলবো যে আইসো যৌগ।
এবার আইসো থেকে একটা হাইড্রোজেন আর একটা সিএইচ দ্বারা সরিয়ে দিলাম, এটাকে বলবো নিও। এটাকে বলবো, এটাকে দেখো কার্বন 1 2 3 4, 1 2 3 4, তাহলে বিউটাইল। এটা এই বলবো, এইটা যদি যেখানে থাকবে তাকে বলবো নিও যৌগ। তাহলে আমরা নিওটা কেমন করে বুঝবো? ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন। যদি এভাবে বলো ফার্স্ট কার্বন সেকেন্ড কার্বন, সেকেন্ড কার্বনে দুটা মিথাইল মূলক থাকবে, তাহলে তখন বলবো যে আমরা এটাকে নিও। বা এভাবে যদি বলি ফার্স্ট লাস্ট সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট কার্বনে যদি দুটা মিথাইল মূলক থাকে, ইথাইল থাকলে হবে না, মিথাইল, তাহলে তখন বলবো আমরা এটাকে বলবো নিও যৌগ। তোমাকে এখন বললো যে নিও পেন্টেন লেখো, কিছু জানো না তুমি, নিও পেন্টেন। তাহলে শুরু করি। নিও ফার্স্ট কার্বন, ফার্স্ট লাস্ট এন্ড সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্টে কি থাকবে? দুটা মিথাইল মূলক থাকবে। সেকেন্ড লাস্ট কার্বনে, এই কার্বনে এটা ফার্স্ট লাস্ট, এটা সেকেন্ড লাস্ট, এটা হলো সেকেন্ড লাস্ট। এটা কয়টা মূলক থাকবে? দুটা মিথাইল মূলক থাকবে। এবার আমরা হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ করে দিই, CH3, এটা মূলক, তাহলে এটা নিও। আর আইসো কোনটা বললাম? ফার্স্ট লাস্ট এন্ড সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্টে একটা মিথাইল মূলক থাকবে, তাহলে CH3 CH, এটা মূলক। জাস্ট এটা জানলে এটা জানা হবে, এই হাইড্রোজেনটা আরেকটা CH3 দ্বারা সরিয়ে দেবা, তাহলে এটা নিও। আমি বলেছি নিও পেন্টেন লেখো, পেন্টেন মানে পাঁচটা কার্বন, 1 2 3 4, তাহলে এটা 5 নিও পেন্টেন। এবার তোমাকে বললো নিও হেক্সেন লেখো, নিও হেক্সেন, তাহলে নিও আগে করবো, ফার্স্ট লাস্ট সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্টে দুটা মিথাইল মূলক। এখন নিও হেক্সেন, নিও হেপ্টেন, হেপ্টেন মানে কয়টা কার্বন? 7টা, তাহলে 1 2 3 4 5 6 and 7। তাহলে আমরা এন অ্যালকেন দেখলাম, আইসো দেখলাম, নিও দেখলাম। এবার আমরা আসি অ্যালকাইল মূলকগুলো আমরা দেখলাম, এবং যৌগের আমরা নামকরণ মোটামুটি আমরা এই পদ্ধতিটাকে বলছি আমরা ট্রিভিয়াল পদ্ধতি। আমরা নেক্সট আমরা দেখো, এটা দেখালাম, আমরা এটা দেখালাম। আমরা একটু ফিরে যাব, যে তোমার এবার খেয়াল করো, তোমাকে একটি যৌগ এভাবে দিয়ে দিল, এভাবে একটা যৌগ দিল, তুমি ট্রিভিয়াল পদ্ধতিতে নামটা কি হবে? ট্রিভিয়াল পদ্ধতি। তাহলে তোমাকে আগে দেখতে হবে যে মোট কার্বন কয়টা আছে। 1 2 3 4, 1 2 3 4 5, পাঁচটা কার্বন আছে। এখন তোমার এটা এন না, মানে নর্মাল না। দেখো নর্মাল কিভাবে হচ্ছে না, দেখো তুমি এভাবে যদি গণনা করো, সরল ভাবে নাও, 1 2 3 4, তাহলে এটা গণনা থেকে তোমার বাদ পড়ে যাচ্ছে। এবার যদি নাও 1 2 3 4, তাহলে এটা গণনা থেকে বাদ পড়ে যাচ্ছে। আবার 1 2 3 4, তাহলে এটা গণনা থেকে, তাহলে এটা নিশ্চয়ই নর্মাল অ্যালকেন না, এটা শাখাযুক্ত অ্যালকেন। যখনই শাখাযুক্ত অ্যালকেন হবে তখন তাদের নামের জন্য এই যে আমরা এটা ব্যবহার করবো, এন ব্যবহার না করে আইসো, নিও এগুলো আমরা ব্যবহার করব। আইসো, এখন এটা আইসো কিনা সেটা আমরা দেখি। এখন তুমি যে কোনো কার্বনকে চিন্তা করো, ধরো এটা ফার্স্ট কার্বন বলেছি, ধরো এটা তোমার কাছে ফার্স্ট লাস্ট, তাহলে এটা সেকেন্ড লাস্ট, তাহলে সেকেন্ড লাস্টে কিন্তু অ্যালকাইল মূলক নাই, তাহলে বাদ, এদিক বাদ। এই কার্বনটা চিন্তা করি ফার্স্ট লাস্ট, তাহলে এটা সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্টে কি আছে? 1 2 3 4। দেখো এটাকে যদি বলে আমরা ফার্স্ট লাস্ট, তাহলে এটা সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্টে কি আছে? অ্যালকাইল মূলক এখানে আছে, একটি অ্যালকাইল মূলক আছে এখানে, কিন্তু CH2, এটা কিন্তু অ্যালকাইল মূলক না। তাহলে ফার্স্ট লাস্ট সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট কার্বনে একটা অ্যালকাইল মূলক আছে, তাহলে নিশ্চয়ই এটা আইসো মূলক। তাহলে এটাকে 1 2 3 4 5, তাহলে আইসো পেন্টেন, আইসো পেন্টেন। এখন দেখো আমি এই চেঞ্জ করে দিলাম, এটা কিন্তু তাহলে নর্মালও না,
এখন আইসো না নিও, এটা অ্যালকেন তো একক বন্ধন আছে। তাহলে দেখো আমরা গণনা করি, দেখো মানে আগে সরল চেনটা নিই আগে, 1 2 3 4, তাহলে এই দুটা কিন্তু থেকে যাচ্ছে আমার। এখান থেকে এখানে যদি আমি সরল ধরি, তোমরা লেখা এইভাবে মনে হচ্ছে এরকম আছে এরকম আছে, এইগুলো কিন্তু তুমি দেখা মনে করছো যে এটা মনে হচ্ছে যে কোনো শাখা কিন্তু না। 1 দেখো এই গেছে 1 2 3 4 5 6, এটা কিন্তু শাখা নাই। এবার এখানে দেখো 1 2 3 4, তাহলে এই দুটা কিন্তু এই শিকলের শাখা হয়ে যাচ্ছে। আবার এখান থেকে নাও 1 2 3 4, তাহলে এই দুটা শাখা হয়ে যাচ্ছে। আবার এখান থেকে নাও 1 2 3 4, তাহলে এটা শাখা হচ্ছে, মানে এটা শাখা যুক্ত অ্যালকেন, এটা নরমাল অ্যালকেন না। এখন কি করব আমরা এখন আইসো না নিও, এন তো নয় নরমাল নয়, তাহলে নরমাল অ্যালকেন না, তাহলে আইসো না নিও। এখন দেখি আমরা যে কোনো কার্বন থেকে আমরা শুরু করি। ধরো এই কার্বন তো তোমার ফার্স্ট লাস্ট, মানে প্রথম শেষ, এটা শেষের কার্বন, প্রথম শেষ, তাহলে এটা সেকেন্ড লাস্ট কার্বনে আইসো যদি হয় তাহলে একটি মিথাইল মূলক থাকবে। এখানে কিন্তু একটি মিথাইল মূলক নাই, দেখো দুটা মিথাইল মূলক আছে, একটাই যে দুটা, তাহলে এটা আইসো না। এবার নিওর সংজ্ঞা কি দিয়েছি, যে সেকেন্ড লাস্ট কার্বন, তাহলে ফার্স্ট লাস্ট সেকেন্ড লাস্ট কার্বনে যদি দুটা মিথাইল মূলক থাকে, দেখো এই কার্বনে সেটা সেকেন্ড লাস্ট, দ্বিতীয় কার্বন এটা দুটা মিথাইল মূলক আছে, তাহলে বলবো যে এটা নিও। এখন 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তাহলে নিও হেক্সেন। আমরা অ্যালকেন সম্বন্ধে আমরা জানলাম। এবার এই মূলকগুলো আমরা আবার একটু রিভাইজ দিই। তাহলে এটাকে বললাম আমরা ইথাইল মূলক, এটাকে বললাম কয়টা কার্বন, 1 2 3, তাহলে প্রোপ আর গোষ্ঠীর নাম আইল, এই কেন অ্যালকাইল মূলক, এটা ছিল প্রোপেন থেকে একটা এখান থেকে হাইড্রোজেন সরে গেছে, তাহলে এটা হলো প্রোপাইল মূলক। প্রোপাইল কোন প্রোপাইল, এন প্রোপাইল। এবার দেখো এই এন প্রোপাইল থেকে দেখো এখানে এবার হলো এটা হলো প্রোপেন, আমি আবার রিভাইজ দিচ্ছি, এটা প্রোপেন। এবার 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন সরেছে, এবার এখান থেকে হাইড্রোজেন সরে যায়, এটাকে বলবো আইসোপ্রোপাইল। কেন আইসোপ্রোপাইল, দেখো তো ফার্স্ট লাস্ট সেকেন্ড লাস্ট কার্বনে একটা মিথাইল মূলক আছে, এদিকে এখন কি থাকবে থাকুক, এখানে কিন্তু CH2 এবার এরকম চলতে থাকবে, ওগুলো দেখার দরকার নাই, শুধু সেকেন্ড লাস্ট কার্বনে একটা মিথাইল মূলক থাকলেই আমরা বলবো আইসো। তাহলে দেখো 1 এখানে CH3, 1 2 3 4 5 6, তাহলে আইসো হেক্সেন, তাহলে এই মূলকটাকে বলবো আইসো প্রোপাইল রেডিক্যাল বা মূলক। এবার আর একটা কি বললাম, CH3 CH2 CH2 CH3, এবার এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। এবার আমরা এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে কি হবে, এন প্রোপাইল এন বিউটাইল মূলক। এবার এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে দিই, দেখো এখান থেকে এই 2 ডিগ্রি কার্বন থেকে, এগুলো ঠিক আছে, এটাও 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তুমি এখান থেকে সরাতে পারো, এখান থেকে একই রেজাল্ট একই, তাহলে কি হবে CH3 CH2 CH and CH3। এটাই বললাম, এই যে একটা হাইড্রোজেন সরে গেল, একটা হাত ফাঁকা গেল, এটাকে বললাম সেকেন্ডারি 1 2 3 4 সেকেন্ডারি বিউটাইল। এখানে যদি তুমি ক্লোরিন লাগিয়ে দাও তাহলে সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড, এখানে যদি OH লাগিয়ে দাও তাহলে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, এখানে যদি তুমি ব্রোমিন লাগিয়ে দাও তাহলে সেকেন্ডারি বিউটাইল ব্রোমাইড, তাহলে সেকেন্ডারি বিউটাইল রেডিক্যাল বা মূলক। তাহলে সেকেন্ডারি চিনলাম, তাহলে আইসো চিনলাম, নিও চিনলাম, সেকেন্ডারি চিনলাম। এবার দেখো
এটাকে আমরা কি বলবো, তোমরা নিশ্চয় তোমরা এখন খেয়াল করবে। দেখো তো 1 2 3 4 5, 5টা কার্বন আছে, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে অ্যালকেন। এখন আমরা এটা শাখা কিন্তু দেখো তো 1 2 3, তাহলে এটা কার্বন আর এই কার্বন কিন্তু এর মধ্যে নাই, এই যে সরলের মধ্যে নাই, বা এটা এদিক থেকে যদি সরল ধরো 1 2 3, এটা আর এটা নাই। এবার যদি এটার 1 2 3, তাহলে এটার এটা নাই। এবার দেখো 1 2 3, এটা নাই, তাহলে এটা হলো শাখা যুক্ত যৌগ। এখন শাখা যুক্ত যৌগ আমরা নামকরণ করব। ধরো এটা তুমি ফার্স্ট লাস্ট, এটা ধরি তো, এটা ফার্স্ট লাস্ট, তাহলে এটা এই কার্বনটা তাহলে সেকেন্ড লাস্ট। তাহলে সেকেন্ড লাস্ট কার্বনে দেখো, সেকেন্ড লাস্ট, এটা আমরা এইভাবে দিই, সেকেন্ড লাস্ট কার্বনে 2টা অ্যালকাইল মূলক আছে, সেকেন্ড লাস্ট কার্বনে 2টা অ্যালকাইল মূলক আছে। আর এদিকে যত বাড়বে বাড়ুক, তাহলে তখন আমরা বলবো নিও। এখানে আমরা CH3 দিয়েছিলাম, বা আরো তুমি দিয়ে দাও এখানে CH3 CH2, তাহলে দেখো এখানে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে নিও হেক্সেন। আমরা কিছু ট্রিভিয়াল নেম আসছে তাদের সোর্স থেকে। আমরা জানি যে তোমরা নাম শুনেছো মিথেন, এটা আসছে তার সোর্স থেকে, অর্থাৎ মার্স, মানে জলাভূমি থেকে, মার্স এরিয়া থেকে এই গ্যাসটা আসছে, জ্বলন্ত গ্যাস মার্স এরিয়া থাকে, এই জন্য থেকে এটা মিথেন। তোমরা নাম শুনেছো ফর্মিক অ্যাসিড, এটা ফর্মিকা, অর্থাৎ একটা ল্যাটিন শব্দ ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড আসছে। তারপর আমরা নাম শুনেছো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাম থেকে আসছে। মিথাইল অ্যালকোহল নাম শুনেছো, এটা উড মানে কাঠের ডিস্টিলেশন থেকে আসছে। এইভাবে এগুলো কিন্তু বিভিন্ন উৎপত্তি স্থল থেকে এই নামকরণ করা হয়েছে। নামকরণগুলো আমরা আগেই বলেছি নন সায়েন্টিফিক একটি ওয়ে হলেও এটি মানে কিছু কিছু যৌগ এখনো বিজ্ঞানীদের মাঝে এটা মানে এখনো বহু সমাদৃত, যেগুলো আমরা এখানে আসলাম অ্যালকেনের ক্ষেত্রে দেখলাম। আমরা অ্যালকিনের সামান্য একটু দেখে আমরা আমাদের আজকে পড়া শেষ করব, ক্লাস শেষ করব। অ্যালকিন, এটা অ্যালকিন একটি সমগোত্রীয় শ্রেণী। এর কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। এভাবে দিতে পারি আমরা যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে, একটা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আগে বলেছি ইন। যদি 2টা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, 2টি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাকে বলবো ডাইন। 3টা যদি থাকে ট্রাইন। আমরা তাহলে অ্যালকিন চিনার উপায় হলো যে তার অ্যালকিন একটা হাইড্রোকার্বন CnH2, মানে কার্বন যতটি হাইড্রোজেন তার দ্বিগুণ। কার্বন যতটি, দেখো কার্বনের মান যদি 1 হয় না, n এর মান যদি 1 হয় n = 1, তাহলে CH2 হচ্ছে। CH2 কোনো যৌগ না, আনস্টেবল একটি কম্পাউন্ড। দেখো কেন, কার্বনের যোজনী কিন্তু 4, এখানে হয়ে আছে 2, কার্বনের যোজনী কিন্তু 4টা হাইড্রোজেন ধরে থাকলে স্টেবল একটা কম্পাউন্ড। এটা কিন্তু কার্বনে 2টো হাত ফাঁকা, এই জন্য এই মূলকটা কার্বন কয়টা আছে, একটা, মিথ। আর এই যে 2টা বন্ধন ফাঁকা আছে, এই জন্য এই মূলকটার নাম হলো মিথিন মূলক বা মিথিলিন মূলক। তো আমরা আসি যে এখানে তাহলে 1 কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিনের যৌগ নেই। 2 কার্বন, দেখো তো n এর মান 2, তাহলে C2H4, n এর মান 2, তাহলে C2 2 2 4। এটা আমরা কি নাম বলবো, যে দেখো অ্যালকেন, অ্যালকেন থেকে এই যে অ্যালকিনিল, অ্যালকিন থেকে অ্যালকিনিল, মিথেন থেকে ইথেন থেকে ইথিলিন, ইথিন এই যে এটা হলো C2H6, ইথেন থেকে হবে
লিন, প্রোপিন না কি বলে যে প্রোপেন, প্রোপেন থেকে প্রোপেলিন, বিউটেন থেকে বিউটাইলিন, এইভাবে থাকবে। অর্থাৎ অ্যালকেন যৌগের যে আমরা ট্রিভিয়াল সিস্টেম সেটা হলো যে এন এর মান 1, তাহলে C2H4, আমরা ইলিন লাগিয়ে দেবো। ইলিন, দেখো তো কার্বন কয়টা? দুটো, তাহলে উচ্চারণ কি? ইথ। আর এর সাথে ইলিন লাগিয়ে দেবো, ইলিন, তাহলে ইথিলিন। ইথিলিন, ইথ, কার্বন দুটা, আর কি লাগিয়ে দেবো? জাস্ট ওখানে এন লাগিয়েছিলাম, এখানে ইলিন লাগিয়ে দেবো, তাহলে ইথিলিন। এবার এন এর মান 3, তাহলে C3H6, তাহলে কার্বন কয়টা? 3টা, তাহলে প্রোপ আর ইলিন লাগিয়ে দেবো, তাহলে প্রোপিলিন। প্রোপিলিন, এইভাবে বিউটিলিন, পেন্টাইনিল এইভাবে থাকবে। তো এই যৌগটা এইভাবেও করা যায়। দেখো, এটা হলো প্রথম যৌগ, অ্যালকিন যৌগের প্রথম যৌগ, এটা হলো ইথিলিন। ইথিলিন অ্যালকিন যৌগের প্রথম যৌগ। এবার যে সমস্ত যৌগ হবে এরই জাতক মনে করা হয়। যেমন দেখো, এবার এটা এলো, আচ্ছা এরপর থেকে এর পরের যৌগ কি হবে? একটা CH2 লাগিয়ে দেবো, এই তো, তাহলে CH বন্ড ডবল বন্ড CH2, এই যে। তাহলে দেখো এটুক কি? এটা ইথিলিন, তাহলে এটা মিথাইল ইথিলিন। ইথিলিন এর জাতক, এই যৌগের জাতকটা মনে হচ্ছে ইথিলিন। তাহলে দেখো তো ইথিলিন এটুক কিনা? ইথিলিন থেকে একটা হাইড্রোজেন CH3 দ্বারা সরে গেছে, তাহলে এটাকে বলবো মিথাইল ইথিলিন। মিথাইল ইথিলিন এভাবে নাম করা যায়। তো আমরা এটা এত জটিলে যাব না, আমরা এটা ইথিলিন না, ইথ মানে দুটা কার্বন, আর অ্যালকিনের জন্য লাগবো ইলিন, ইলিন, তাহলে ইথিলিন। এবার প্রোপেনিল তোমাকে লিখতে বললো, 1 2 3, প্রোপিলিন। ইন যোগ ইন, ইন মানে কি? দ্বিবন্ধন। এখন 1 2 3 4, 1 2 3 4, এবার CH3, এটা হলো প্রোপিলিন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমরা আবার আমরা যে চতুর্থ ক্লাস হবে, তোমরা নিশ্চয়ই আমাদের এই ক্লাসের সাথে সংযুক্ত অবশ্যই থাকবা। আমরা জৈব যৌগের নামকরণের যে আমাদের আন্তর্জাতিক যে পদ্ধতিটা আমরা সামনের দিন আমরা শুরু করব। এটি কিন্তু একদিনে শেষ হবে না, প্রায় আরো 2-3টা ক্লাস আমরা নিব। তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।